আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সামনে আবার হাজির হলাম নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে। গতির এটা আমার দ্বিতীয় বেসিক ক্লাস। এরপরে আমার সিকিউ সলভিং ক্লাস আসতে পারে বা তার আগে আরও একটি বেসিক ক্লাস আসতে পারে যদি তোমরা চাও। তো তোমরা যারা আগের ক্লাসটি করোনি তারা অবশ্যই আগের ক্লাসটা করে আসো, তাহলে তোমাদের এমসিকিউ এবং এসকিউ সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে ওই অংশের। তো আমি গতদিন ত্বরণ পর্যন্ত আলোচনা করেছি। এখন ত্বরণের পর থেকে বাকি অংশটুকু আলোচনা করব, কিন্তু আজকে আমার ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ অধ্যায়ের যতগুলো উদাহরণ আছে সকল উদাহরণ সমাধান করার। সকল উদাহরণ সমাধান করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেবো ভালো করে। তো ক্লাসটা শুরু করা যাক। আমাদের ত্বরণের পরেই টপিকটা হচ্ছে গতির সমীকরণ। গতির সমীকরণ আমাদের জানা মতে চারটি আছে। গতির সমীকরণ আমাদের চারটি। যদি আমরা আর একটু গভীরভাবে চিন্তা করি তাহলে আমাদের সর্বোচ্চ দেখা যাচ্ছে এদিক ওদিক থেকে ছোটোখাটো কিছু সমীকরণ নিয়ে সেখান থেকে আমাদের মোট 5টি থেকে 6টি সর্বোচ্চ সমীকরণ আসে। কিন্তু এই সমীকরণগুলো আমাদের কিভাবে আসলো? এই সমীকরণগুলো আমরা খুব সহজে প্রতিপাদন করতে পারি, কিন্তু আজকে আমার উদ্দেশ্য সমীকরণ প্রতিপাদন না। তোমরা যদি চাও তাহলে এর পরের ক্লাসে আমি সমীকরণগুলো সব কয়টা সমীকরণ একসাথে প্রতিপাদন করে দেখাবো, কিন্তু আজকে আমি সমীকরণগুলো কেন ব্যবহার হয়, কোন সমীকরণ কোন জায়গায় ব্যবহার হয় সেটা বুঝিয়ে দেব এবং বইয়ের উদাহরণগুলো করব। তো গতির সমীকরণের ক্ষেত্রে আমাদের প্রথমে আলোচনা আসে আমাদের সমীকরণে অবশ্যই বেশ কিছু অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, যেমন ভি, ইউ, এস, এ, টি। তো এই অক্ষরগুলো কোনটি দ্বারা কি বোঝায়? যেমন আমি যদি লিখি, প্রথমে আছে ইউ। ইউ দ্বারা কি বোঝায়? ইউ দ্বারা বোঝায় আদিবেগ। আদিবেগ মানে কি? আদিবেগ মানে তোমার যদি কোনো নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সেই সময়ের শুরুতে যেই বেগ ছিল কোনো বস্তু কণার, সেই বেগটাকে আদিবেগ বলা হয়। যদি মনে করো যে বলা হয় যে 5 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি গাড়ির বেগ নির্দিষ্ট সময় পর বা 10 সেকেন্ড পর বৃদ্ধি পেয়ে 10 মিটার পার সেকেন্ড হলো। 10 মিটার পার সেকেন্ড হলো। তাহলে এখানে আদিবেগ কি? আমাদের নির্দিষ্ট সময় এখানে রয়েছে 10 সেকেন্ড, এবং এই সময়সীমার পূর্বের যেই বেগটা ছিল, পূর্বের বেগ কত ছিল? 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমার আদিবেগ আসবে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ পূর্বের যে বেগটা সেটাকে আমরা আদিবেগ বলি। এবং এখানে তারপরে আছে ভি। ভি জিনিসটা কি? ভি জিনিসটা হচ্ছে শেষ বেগ, বা ভি দ্বারা শেষ বেগ বোঝায়। এখানে শেষ বেগটা কি? শেষ বেগটা হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড যে 10 সেকেন্ড পরে বৃদ্ধি পেয়ে 10 মিটার পার সেকেন্ড হয়েছে, মানে আমাদের বেগের যে বৃদ্ধি হয়েছে বা হ্রাস পেয়েছে, আমাদের শেষে যেই বেগটা দেওয়া আছে সেটাকে আমরা শেষ বেগ ধরে নেব। নির্দিষ্ট সময়ের শেষের দিকে যেই বেগটা দেওয়া থাকবে বা সময় এর লাস্ট বেগ, সেটাই হচ্ছে শেষ বেগ। তো শেষ বেগ এবং আদি বেগের বিষয়টা আশা করি বুঝেছো। এরপরে আমাদের আছে টি। টি দ্বারা তো সবাই বুঝতে পারছে না, টি দ্বারা সময় বোঝাচ্ছে, এটা নিয়ে তেমন কোনো আলোচনা নেই। টি সময়, টি দ্বারা সময় বোঝায়, টি দ্বারা টাইম, টাইম থেকে সময় আসে। তো এরপরে হচ্ছে এ। এটা কি? এ হচ্ছে ত্বরণ। আমরা গত ক্লাস থেকে জেনেছি যে ত্বরণের সূত্র হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, তাই না? ত্বরণটা কি? ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার অথবা বেগ হ্রাসের হার। বেগ হ্রাসের হার মানে বেগ কমার হার। বেগ কমার হারকে আমরা মূলধন বলি বা ঋণাত্মক ত্বরণ বলে থাকি। তো দুইটাকেই আমরা এ দ্বারা প্রকাশ করি। তো এ দ্বারা আমরা লিখতে পারি একবারে ত্বরণ অথবা মন্দন। গেল। তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এস। এসটা কি? এস দ্বারা আমাদের সরণ বোঝায়।
এখন অনেকেই বলবো স্মরণ জিনিসটা কি। স্মরণ জিনিসটা যে কি সেটা জানার জন্য তোমার আগের ক্লাসটা দেখা লাগবে। তো আগের ক্লাসটা হয় দেখে আসো, নাহলে আমি এখানে বলে দিচ্ছি। কোনো দুটি বিন্দুর মধ্যকার সরলরৈখিক দূরত্বকে স্মরণ বলে, অর্থাৎ সরলরৈখিক দূরত্ব হলে তাকে স্মরণ বলে। শর্টকাটে মনে রাখতে পারো। তো এস দ্বারা স্মরণ বোঝাই। এখানে আমি বলেছিলাম যে গতির 4টি সমীকরণ আছে, কিন্তু প্রথমে যদি আমি 4টি আলোচনা করি, সেই 4টির ভিতরে একটি হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি, একটা নাম্বার দিই। তারপর দ্বিতীয়টা যদি আলোচনা করি, দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা দ্বিতীয়টা। তারপর সমীকরণটা কি? তারপরেরটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বরটা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তো আমি বলছি 4 নম্বরটা গুরুত্বপূর্ণ। 4 নম্বরটা আমাদের ভবিষ্যতে মেলা কাজে লাগবে। এখানে প্রত্যেকটি সমীকরণই গুরুত্বপূর্ণ, তবে 4 নম্বরটা একটু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো এর আলোচনা পরে আসবে, মানে পরে বলতে সামনের অধ্যায়ে 4 অধ্যায় থেকে সম্ভবত আসা শুরু হবে। তো এখানে প্রথমে আমাদের আলোচনা আছে কি? এস সমান ভিটি, যেটা আমার লেখাই হয়নি। এস সমান ভিটি, এটা কি? বস্তু যদি সমবেগে চলতে থাকে, বস্তু যদি সমবেগে চলতে থাকে তাহলে আমাদের সরণ নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার হয়। এখানে যদি লিখি তাহলে এটা কি? সমবেগে চলন্ত বস্তুর ক্ষেত্রে, আশা করি হাতের লেখা বোঝা যাচ্ছে। তো আমি যদি এখন রংটা চেঞ্জ করি, এটা কি? ভি সমান ইউ প্লাস এটি, এটা আমাদের বোঝা যাচ্ছে যে এটা শেষ বেগ, ইউ দ্বারা আদি বেগ আমি সাইডে লিখেই রেখেছি। তো শেষ বেগ, আদি বেগ, ত্বরণ, সময়। তো এটাকে ব্যবহার করা হয় যদি কোনো বস্তু সমত্বরণে চলতে থাকে। সমত্বরণে যদি চলতে থাকে তাহলে আমাদের শেষ বেগ নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে সমত্বরণে। সমত্বরণে চলন্ত বস্তুর ক্ষেত্রে। তারপরে এইটা কি? এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ সূত্র। এটা অনেক ক্ষেত্রে তোমার শর্টকাট হিসেবে ব্যবহার হতে পারে। এটা শর্টকাট হিসেবে ব্যবহার করা যায়। যদি তোমার এস নির্ণয় করতে বলে, এস নির্ণয়ের ক্ষেত্রে এইটা দেখো, তোমার কিন্তু ত্বরণ নির্ণয় করা লাগছে না। তোমার শেষ বেগ আছে, আদি বেগ আছে, সময় আছে, তুমি সহজে এই সূত্রটা ব্যবহার করে বের করতে পারো। কিন্তু তোমার যদি ইউ মানে ভি, ইউ, টি এই 3টা দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি এই সূত্রটাও ব্যবহার করতে পারো। কীভাবে ব্যবহার করবা? এই সূত্রটা যদি ব্যবহার করতে চাও তাহলে তোমার এখান থেকে ত্বরণের মান জানা লাগবে। ত্বরণের মানের জন্য তুমি কি সূত্র ব্যবহার করবা? ভি মাইনাস ইউ বাই টি ব্যবহার করবা। তো তো এই সূত্রটা ব্যবহার করে সেই জায়গা থেকে এ পাবা। এ পাওয়ার পরে তারপর কি সূত্র বসাবা? এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এখানে ভির মান আর তোমার লাগছে না, ভির মান তোমার লাগছে না, এখানে ইউ এর মান লাগবে, টির মান লাগছে, আর ভি আর ইউ টি এই 3টার মান বের করে ব্যবহার করে এর মানটা বের করেছো, সেই এর মানটা এখানে লাগছে। কিন্তু তোমার এত কষ্ট করা লাগবে না। তুমি যদি ভি, ইউ আর টি অর্থাৎ আদি বেগ, শেষ বেগ এবং সময় এই 3টার মান যদি জানো তাহলে এই সূত্রটা ব্যবহার করে খুব সহজেই মানটা নির্ণয় করতে পারবা। আর যদি তোমার কাছে ত্বরণ, আদিবেগ এবং সময় দেওয়া থাকে তাহলে এই সূত্রটা ব্যবহার করে তুমি বের করতে পারবা। কিন্তু এখানে 4 নম্বর যে সূত্রটা আছে,
4 নম্বর সূত্রের ক্ষেত্রে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এই জায়গায় আমাদের টি উল্লেখ করা নেই, অর্থাৎ আমাদের সময় কিন্তু উল্লেখ করা নেই। অর্থাৎ তোমার যদি আদিবেগ, তারপরে ত্বরণ এবং সরণ দেওয়া থাকে, আদিবেগ, ত্বরণ এবং সরণ দেওয়া থাকে, তাহলে তুমি শেষ বেগ বের করতে পারবা। তো শেষ বেগের ক্ষেত্রে আমাদের এইভাবে লিখতে পারি যে ভি সমান হোল রুট ইউ স্কোয়ার প্লাস 2as, এভাবে লেখা যায় কারণ আমাদের বেগের বর্গ বের হবে, শেষ বেগের বর্গ। তো যদি আমরা শেষ বেগ বের করতে চাই, অবশ্যই স্কোয়ার তুলতে গেলে আমাদের এই পাশে রুট করা লাগে, তো সেইটা এভাবে বের করা যাবে। এখান থেকে আমাদের পরন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু বিভিন্ন সূত্র আসতে পারবে। তারপর এখান থেকে শক্তির সংরক্ষণশীলতা নীতি নিয়ে কিছু অঙ্ক থাকবে চতুর্থ অধ্যায়ে, এখনই না। তো এই আমাদের সূত্রের আলোচনা শেষ এইখানে। তো এরপরে আমাদের কি আছে? এরপরে আমাদের যথারীতি কিছু উদাহরণ আছে যেগুলো আমরা একটু পরেই সমাধান করব। এরপরে আমাদের আছে পরন্ত বস্তুর সূত্র। আমি মুছে দিচ্ছি। পরন্ত বস্তুর সূত্র আমাদের কে দিয়েছেন? গ্যালিলিও। দিয়েছেন। তো পরন্ত বস্তুর আমাদের 3টি সূত্র আছে। পরন্ত বস্তুর 3টি সূত্র, মানে আমি সমীকরণের রূপে যাচ্ছি না, বইয়ে আমাদের 3টি সূত্রের মানে কথাই লিখে দিয়েছে। তো আমি যদি সমীকরণ রূপে যাই তাহলে কি হয়? প্রথম সূত্রটা হচ্ছে স্থির অবস্থান, আমি কিন্তু বই দেখে পড়ছি, হ্যাঁ। স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তোমার বস্তুর ওজনের কথা কিন্তু বলেনি। তার মানে তুমি যদি 2টা বস্তু নাও, একটা ভারী একটা হালকা, কিন্তু দুটোর উচ্চতা যদি সমান থাকে, তো এটা আমি একটা উদাহরণ দিয়ে যদি বলতে চাই তাহলে একের এই পাশে কিন্তু আমি পরে দেখাদেখি করছি। তো ধরে নাও এখানে একটি গাছ আছে। তোমরা জানো যে আমি গাছের উদাহরণটা দিতে একটু বেশি পছন্দ করি। তো একটি গাছে ধরো 2টি ফল ঝুলছে, একটার ওজন 1 কেজি, একটার ওজন 1.5 কেজি। তো ধরে নাও, যাই হোক। তো এখন আবার প্রশ্ন করে না যে কি ফল গাছ এটা, আমি যে কোনো কিছু একটা এঁকেছি বোঝানোর জন্য। তো দুটোর উচ্চতা সমান আছে। তো ধরো কোনোভাবে হয়তো বা জোরে বাতাস হলো বা যাই হলো, তোমাদের দুটো ফল একসাথে বৃন্তচ্যুত হলো, মানে গাছ থেকে খুলে গেল বা আলাদা হয়ে গেল। তারা পড়ছে, মনে করো কোনো প্রকার বাধা নেই এই জায়গায়, তাহলে তাদের দুইজন, মানে সেই ফল দুইটা একই সাথে ভূমি টাচ করবে বা ভূমি স্পর্শ করবে। এটা কেন? তোমরা জানো যে যেটার ওজন বেশি সেটা আগে পড়বে, যেটা হালকা সেটা পরে পড়বে। তুমি যদি এই জায়গায় ভাবো যে তুমি ছাদে আছো, মনে করো বিল্ডিং, তুমি ছাদে আছো, তোমার হাতে একটি বেলুন আছে, একটি ফুটবল আছে, দুইটার সাইজ মনে করো সেম, কিন্তু বেলুন তো প্রচণ্ড হালকা, বেলুন তুমি ফুলিয়েছো প্রচণ্ড হালকা। মনে করো তুমি ভারী গ্যাস দিয়ে ফুলিয়েছো, কারণ হালকা গ্যাস দিয়ে যদি ফোলাও তাহলে তো বেলুন উপরের দিকে উড়ে যাবে, কিন্তু হালকা গ্যাস দিয়ে ফুলিয়েছো। আর ফুটবল যেটা, এটা মনে করো ফুটবলের ওজন যথেষ্ট বেশি বেলুনের থেকে। তুমি যদি এখানে থাকো, তুমি যদি দুইটা ছেড়ে দাও, কোনো প্রকার যদি বাধা না থাকে, তাহলে বেলুনও যেই সময় ভূমি স্পর্শ করবে, ফুটবলের ঠিক একই সময় ভূমি স্পর্শ করবে।
এই হচ্ছে আমাদের প্রথম সূত্র। অর্থাৎ এটা যদি আমাদের A1 ধরি বস্তুর নাম, আর এটা যদি A2 ধরি বস্তুর নাম, তাহলে বস্তুর ভূমি স্পর্শ করতে যে সময়টা প্রয়োজন সেটা হবে, এইটা হবে T2, যেহেতু A2 ধরেছি, আর এইটা হবে কি হবে, এটা হবে T1। তো এখানে অতিক্রান্ত দূরত্ব সমান হবে নির্দিষ্ট সময় পর। তো সূত্রটা কি, স্থির অবস্থান থেকে একই উচ্চতায় থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, কোনো প্রকার বাধা থাকবে না। এখানে যদি বাতাসের বাধা থাকলে অবশ্যই হালকা যে বস্তুটা আছে সেটা ধীরে পড়বে, বাতাসের বাধা থাকা যাবে না। তবে এখানে আরও একটা বিষয় আছে, ওজনের বিষয়, কিন্তু ওজন নিয়েও কথা আসবে না যদি তোমার কোনো প্রকার বাধা না থাকে, দুইটা একসাথেই পড়বে। কারণ দুইটার বেগ 0 ছিল, এখানে আছে নির্দিষ্ট ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে এসে নিচের দিকে দুইটা যেহেতু আসবে, সেহেতু দুটার বেগ সমান হারে বৃদ্ধি পাবে এবং একই সময়ে দুইটা ভূমি স্পর্শ করবে। তো এখান থেকে সূত্রটির যদি আমি সমীকরণ রূপ লিখতে চাই, তাহলে এখান থেকে আসবে T1 সমান T2, অর্থাৎ প্রথম বস্তু স্পর্শ করতে যে সময় লাগবে দ্বিতীয় বস্তুটি ভূমি স্পর্শ করতে ঠিক একই সময় লাগবে। এই হচ্ছে আমাদের গ্যালিলিওর দেওয়া পড়ন্ত বস্তুর প্রথম সূত্র। তো আশা করি এখান থেকে বুঝেছো ভালোভাবে। তো আমি বলটা রেখে দিই, এই সাইডে ফুটবলের উদাহরণটা মুছে দিই, দিয়ে 1 নম্বর সূত্র, এটা কিন্তু আমি শুধু এইভাবে লিখছি, T1 সমান T2, ঠিক আছে। তো এবার আমি দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আসি। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, মানে একই শর্ত একই সব কিছু, বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় পর বেগ ওই বস্তুর সময়ের সমানুপাতিক, মানে কি বলছি, যাই হোক, ওই সময়ের সমানুপাতিক। তো এটা কিভাবে হয়, যখন এখান থেকে পড়া শুরু করবে, যেহেতু নির্দিষ্ট ত্বরণ জি আছে আমাদের, আছে, সেহেতু বেগ বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ সময়ের সাথে সাথে আমাদের বেগ বৃদ্ধি পেতে থাকবে। যত সময় যাবে বেগ তত, মানে ত্বরণ তত বেশি সময় ধরে ক্রিয়া করবে, যার কারণে আমাদের বেগ বৃদ্ধি পেতেই থাকবে। অর্থাৎ সময় যত বেশি হবে বেগ তত বেশি হবে, সময় যত কম হবে বেগ তত কম হবে। তো এটাকে আমাদের এভাবে লেখা হয়, ভি সমানুপাতিক টি। আশা করি ক্লিয়ার। এইটা কি দেখানো যায় উদাহরণ দিয়ে দেখানো যায়, কিন্তু আমি এখন দেখাতে চাচ্ছি না, কারণ আমার মূল উদ্দেশ্য বলেই দেখাচ্ছি, আজকে উদাহরণগুলো করার ইচ্ছা আছে। তো এই গেল। তো তৃতীয় সূত্রটা কি, তৃতীয় সূত্রের ক্ষেত্রে মানে শর্ত আমাদের একই থাকবে, কিন্তু এই জায়গায় কি বলেছে, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম হবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। বুঝেছ? তো এখান থেকে যদি আমরা দূরত্বকে এইচ ধরি, দূরত্ব বা হাইট উচ্চতা, তো এখানে দূরত্বই তো উচ্চতা, তো উপর থেকে যেহেতু পড়বে, তো আমি মনে করলাম যে এখানে 5 সেকেন্ড সময় গেল, বস্তুটা এখানে এসেছে, ঠিক আছে। 5 সেকেন্ড সময় পর বস্তুটা এই পর্যন্ত এসেছে, তাহলে এই পর্যন্ত আমি দূরত্বকে এইচ ধরলাম, আর আমি মনে করো জানি না 5 সেকেন্ড টি সময়ে এইচ দূরত্ব অতিক্রম করেছে। টি সময়ে এইচ দূরত্ব যদি অতিক্রম করে, তাহলে এইচ সমানুপাতিক টি স্কোয়ার, কারণ সময়ের বর্গের সমানুপাতিক। যদি সময়ের সমানুপাতিক বলতো তাহলে আমরা শুধু টি দিতাম, কিন্তু সময়ের বর্গের সমানুপাতিক বলেছে, যার কারণে আমরা টি স্কোয়ার দেবো। তো এটার যদি আমরা এই জায়গায় লিখে রাখি, তাহলে এই আসে এইচ ভেরিজিয়াস টি স্কোয়ার। তো এই হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র, যা আমাদের গ্যালিলিও সাহেব দিয়েছেন। তো এরপরে আমাদের গতির সূত্রগুলো কিন্তু আবার এই জাতীয় রূপ আছে। এই জাতীয় রূপ বলতে তখন আমি যদি বোঝাতে চাই একটু, তাহলে একটু সাইডে লিখি। তো গাছের চিত্রটা যদি আমি এই জায়গায় নিয়ে আসি,
এটা একটা গাছ ভেবে নাও। আমরা জানি এ দ্বারা কি বোঝাই? ত্বরণ বোঝাই। পৃথিবীর দিকে কিন্তু সবসময় আমাদের একটি ত্বরণ আছে, যেই ত্বরণের কারণে উপর থেকে যত উপর থেকে ফেলবো নিচে আস্তে আস্তে বেগ তত বৃদ্ধি পায়, আছে তো? এই বেগটা কি হচ্ছে? জি। কিন্তু আমাদের পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই জায়গায় আমাদের সেই ত্বরণটা জি হিসেবে ব্যবহার হবে এর জায়গায়। তারপর যেখানে আমাদের এস ছিল, এসটা কি ছিল? সরলরৈখিক দূরত্ব। তো যখন আমাদের, মুছে দিয়ে এই দাগটা, গাছ থেকে বা যে কোনো জায়গা থেকে কোনো বস্তু পড়তে থাকবে সেটা তো সরলরেখা বরাবরই পড়বে। তোমরা যদি বলো যে হালকা বস্তু, সেটা বাতাসের ধাক্কায় দেখা যাচ্ছে সোজা পড়তে পড়তে এইভাবে পড়তেই পারে। কিন্তু এমন যদি না হয়, বাতাসের বাধা যদি না থাকে, এই ক্ষেত্রে হিসাবের ক্ষেত্রে আমরা ধরবো যে বাতাস শূন্য, বাতাসের কোনো বাধা নেই। তো ছাদ থেকে যদি তুমি কিছু ফেলো, মনে করো এটা ছাদ থেকে যদি কিছু ফেলো, সেটা সোজা নিচেই পড়ার কথা, সোজা নিচে পড়বে। তাহলে এটাও সরলরৈখিক দূরত্ব, এটাকে আমরা এস বলতে পারি। কিন্তু এটা কিন্তু উচ্চতা, এটা যেহেতু উচ্চতা, তাই এটাকে আমরা এস না বলে সরণ সমান এইচ ধরে নিলাম, ঠিক আছে? এটা কি? অভিকর্ষ ত্বরণ। এটা কি? উচ্চতা, ঠিক আছে? তো আশা করি বুঝেছো। কিন্তু সময় কি? সময় তো সব জায়গায় একই, টিকে আমরা টি ধরবো এই জায়গায়, সময়ই থাকবে সময়। আর কি পরিবর্তন হবে? ভির সময় ভি হিসেবেই থাকবে, ইউ হিসেবেই ব্যবহার করব। তো আমাদের মোট পরিবর্তন আসবে কি? এর জায়গায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা জি ব্যবহার করব, আর সরণ বা এসের ক্ষেত্রে, নিক্ষিপ্ত বা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এইচ ব্যবহার করব। এই হচ্ছে আমাদের মূল পরিবর্তন। তাহলে আমরা যদি এই জায়গায় সেই সূত্রগুলো আরেকবার লিখে নিই, যেমন আমি লিখলাম ভি সমান ইউ প্লাস এটি, তারপরে লিখলাম এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, স্কোয়ারটা একটু সুন্দর করে দিই, স্কোয়ার। তারপরে লিখলাম এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি লিখলাম। তারপরে লিখলাম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as লিখলাম। তো এখন দেখো, আমরা যদি পড়ন্ত বস্তুর সূত্র এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখানে কি কি পরিবর্তন করব? এখানে আমরা আগেই বলেছি এর জায়গায় জি ব্যবহার হবে, এর স্থানে আমরা জি ব্যবহার করব। তাহলে এই জায়গায় আমাদের জি হবে, ভির মতো থাকবে, ইউ এর মতো থাকবে, টির মতো থাকবে। তো এস এর জায়গায় কি হবে? এইচ হবে। এই জায়গায় আমাদের এইচ হবে, এই জায়গায় এইচ হবে। এই জায়গায় দেখো এই সূত্রতে দুইটাই পরিবর্তন হবে, এ এবং এস। যদি আমরা এখানে পরিবর্তন করি, তাহলে সূত্রটার রূপ আসে এমন, ধরো মুছে দিলাম। তো ইউ প্লাস এটি, সে জায়গায় ইউ প্লাস জিটি। তারপর এটা কি ছিল? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সরি, এই জায়গাটাও পরিবর্তন হবে, এখানে আসবে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্র। তারপর এই জায়গায় কি ছিল? এস ছিল, এসটা কি? সরণ সমান উচ্চতা ধরে নিয়েছি। তো এই জায়গায় তাহলে এস সমান ইউটি প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো এই জায়গায় কি ছিল? এস ছিল, এর জায়গায় আমরা কি লিখব? জি। এস এর জায়গায় কি? এইচ। তো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এই হচ্ছে আমাদের পড়ন্ত বস্তুর সূত্র, আমাদের গতির সূত্র থেকে আসে। তো এই হচ্ছে আমাদের সূত্রসমূহ।
তো আমার সূত্র আলোচনা শেষ। ওকে ফাইন। তো আমার বইয়ে এখন পর্যন্ত আমি যা আলোচনা করেছি এবং এই ক্লাসে যেইটুকু আলোচনা করব, এর বাইরে থেকে পরীক্ষাতে প্রশ্ন আসেই না, এর বাইরে থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না। তো তোমরা যদি চাও তাহলে এরপরে যেহেতু আমার আরও একটা ক্লাস আসবে, আমি সম্পূর্ণ বই কমপ্লিট করে দেবো, কারণ আমার বইয়ের শেষে প্র্যাকটিক্যাল আছে একটা। তো প্র্যাকটিক্যাল তো পরীক্ষায় আমাদের আসে না, তারপর যদি তোমরা চাও তাহলে আমি প্র্যাকটিক্যালটাও পরের ক্লাসে করিয়ে দেবো, ঠিক আছে? শুধু কমেন্ট করে জানাবো যে চাও নাকি। তো আমি এখান দিয়ে মুছে দিই, এরপরে উদাহরণ সমাধান শুরু করি, ঠিক আছে? তো এখন আমি বইয়ের মানে এই অধ্যায়টার শুরুতে চলে যাব এবং সেখান থেকে যতগুলো উদাহরণ আছে সব এক এক করে করা শুরু করব। উদাহরণ যদি আমি প্রথমটা দেখি, তাহলে এখানে আমাদের 2.04 একটা চিত্র আছে। এই চিত্রটা আমাদের মানে এই চিত্র থেকে আমাদের দুইটা উদাহরণ, দুইটা প্রশ্ন আছে। এই দুইটা প্রশ্ন আমরা সমাধান করব। তো চিত্রটা কি জাতীয় ছিল? চিত্রটা ছিল খুবই সহজ। এটা মূলত আমাদের দূরত্ব এবং সরণ বিষয়ক একটা অঙ্ক, একটা না দুইটা অঙ্ক থাকবে। তো চিত্রটা যদি আমি আঁকি, মূল থিমটা এক থাকবে, কিন্তু চিত্রটা কিন্তু আমি হুবহু আঁকবো না। তো মনে করে যে আঁকা বাঁকা কোনো একটা রাস্তা, বেশি হয়ে গেল, এদিকে না এইদিকে, এই বিন্দুটা মনে করো এ, এই বিন্দুটা মনে করো বি। এ বি চিন্তা করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, যদিও ওখানে সি পর্যন্ত আছে, আরও আছে বিভিন্ন, অত দূরে যাচ্ছি না। তো এখান থেকে যদি আমরা সরল রাস্তা চিন্তা করি তাহলে এমন আসে, সরল পথ এটা চিন্তা করলাম। তো এ বি এর মোট দূরত্ব কত? চিত্র অনুযায়ী এ এবং বির মোট দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার, 4 কিলোমিটার। কিন্তু এ বি এর সরণ কত? এ বি এর সরণ এই জায়গায় আছে 3 কিলোমিটার। এই হচ্ছে সরণ, এটা হচ্ছে দূরত্ব। এখন যদি আমি প্রথম প্রশ্নটা পড়ি, ধরা যাক সাইকেলে এ থেকে বি অবস্থানে আসতে তোমার সময় লেগেছে 20 মিনিট। সময় কত? এটা একটা জায়গা, এটা একটা জায়গা, ঠিক আছে? তো এখানকার দূরত্ব কত? প্রশ্নটা আমি সম্পূর্ণ করে নিই, ঠিক আছে? 20। তাহলে 20 মিনিটে তোমার গড় দ্রুতি কত? আমার দ্রুতি নির্ণয় করতে বলেছে, সেহেতু আমাদের এখানে ডি লাগবে। ডি কি? ডি আমাদের 4 কিলোমিটার দেওয়া আছে, আর এটা কিন্তু এস এর মান দেওয়া আছে। তো আমি যদি লিখি উদাহরণ, যেহেতু আমাদের বইয়ে উদাহরণের কোনো নাম্বার দেওয়া নেই, সেহেতু আমি উদাহরণের নাম্বার দিচ্ছি না। তারপরে যদি তোমরা ধরে নিতে চাও তাহলে এটা 1 নম্বর উদাহরণ ধরা যায়। তো যা যা দেওয়া আছে তথ্য সেটা আমরা লিখে নেব। আমি একটু শর্টকাটে লিখছি, তোমরা একটু বড় করে লিখে নিও, একটু কষ্ট করে। তো এখানে কি দেওয়া আছে? বেশি কিছু লেখা লাগবে না এটার ক্ষেত্রে। এটার ক্ষেত্রে আমাদের দেওয়া আছে কি? দূরত্ব এ থেকে বি পর্যন্ত যেতে কত সময় লেগেছে? 20 মিনিট। প্রথমে লিখি টি। টি কত লেগেছে? 20 মিনিট। সরি, কিন্তু আমরা কি অঙ্কতে এটাকে 20 মিনিট হিসেবে ব্যবহার করতে পারবো? না, এটাকে আমরা 20 মিনিট হিসেবে ব্যবহার করব না। এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব। সেকেন্ডে কিভাবে নিব? আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, জানি তো। তাহলে 20 মিনিট সমান সমান কত? 20 গুণ 60। তো ক্লাস 1-2 অঙ্ক, যাই হোক, 20 গুণ 60 সমান সেকেন্ডে নিয়ে নেব। তো এটা যদি আমি একটু ক্যালকুলেট করি তাহলে কি আসে? 1200 সেকেন্ড। তো হ্যাঁ, এই সেকেন্ড আমাদের সময়ের জায়গায় বসবে, কারণ আমি এক অধ্যায়টা করাইনি, এক অধ্যায়টা পরে করাবো। তোমরা যদি চাও
তো এক অধ্যায়ের আলোচনায় আমরা জেনেছি যে দূরত্বের ক্ষেত্রে আমরা মিটার ব্যবহার করব। তারপরে এখানে আমরা মাইল বা কিলোমিটারে থাকবে, সেগুলোকে আমরা আন্তর্জাতিক একক মিটারে নিব। তারপরে সময়ের ক্ষেত্রে আমাদের মিনিট থাকতে পারে, ঘন্টা থাকতে পারে, সেটাকে আমরা সেকেন্ডে নিব। এইভাবে আমরা আন্তর্জাতিক একগুলো ব্যবহার করব। তো টির মান লিখলাম, এখানে কিলোমিটার আছে, কিলোমিটারকে আমরা কি নিব, কিলোমিটারকে আমরা মিটার বানিয়ে নেব। তো এখানে 4 কিলোমিটার আছে, ডি সমান আছে 4 কিলোমিটার। কিলোমিটারকে মিটার করতে হলে আমাদের কি লাগে, 1000 দ্বারা গুণ করা লাগে। তো 4 গুণ 1000 করলে আসে 4000 মিটার। আমাদের কিন্তু টি এবং ডির মান পেয়ে গেছে। এখন যদি আমাদের গড় দ্রুতি নির্ণয় করি তাহলে আসে গড় দ্রুতি। গড় দ্রুতি, দ্রুতি এবং বেগ দুইটাকেই কিন্তু ভি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আশা করি বুঝলে। ডি বাই টি সূত্র বসিয়ে দিয়েছে। এখন ডি কত আছে, ডি আছে 4000, ভাগ কত, 12 সেকেন্ড। তাহলে এটা আমাদের কি আসবে, আশা করি দেখা যাবে যদি এই জায়গায় লিখি। তো এটা আমাদের আসবে 3.333। এভাবে 3 কিন্তু বহুত 3 আছে, কিন্তু আমরা যদি 2টা 3 ব্যবহার করি তাহলেই সুন্দরভাবে হয়ে যায় অঙ্কটা। তো এখানে মিটার পার সেকেন্ড, প্রথম উদাহরণ এইটা ছিল, ওইটা হচ্ছে আমাদের উদ্দীপক বলা চলে। তো হ্যাঁ, গড় দ্রুতি নির্ণয় হয়ে গেল। এটা কিন্তু গড় দ্রুতি। আমার যেহেতু সাইকেলে যাচ্ছি, এখানে বিভিন্ন মোড় আছে, যেমন এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, তারপর এসব জায়গা। এখানে কিন্তু আমার বেগ এক থাকবে না। যদি আমার সবসময় দূরত্ব পরিবর্তন বা হচ্ছে বেগ বললে ভুল হবে, আমার যদি সবসময় স্পিড বেগ একই জিনিস, যাই হোক, আমরা যদি সবসময় দূরত্ব পরিবর্তন বা সমদ্রুতিতে থাকতাম তাহলে আমরা এ জায়গায় দ্রুতি বলতে পারতাম। কিন্তু আমার এখানে দ্রুতির পরিবর্তন হয়েছে বিভিন্ন জায়গায়, কারণ কোনো জায়গায় আমার সাইকেল স্লো হয়েছে, কোনো জায়গায় ফাস্ট হয়েছে। যেমন এই জায়গায় সোজা রাস্তা, এখানে আমার সাইকেলের গতি বৃদ্ধি পেয়েছে। তাই এখানে গড় দ্রুতি ব্যবহার করা হবে, শুধু দ্রুতি ব্যবহার করা যাবে না। তো উদাহরণ এইটাই ছিল, এখন মুছে দিচ্ছি, এরপরে উদাহরণে যাচ্ছি। তো পরের উদাহরণটা কি, এই একই অঙ্ক, কিন্তু এই জায়গায় আমার করতে হবে কি, গড় বেগ। তো এখানে যদি আমি চাই তাহলে এস লাগবে বেগের ক্ষেত্রে, কারণ বেগের সূত্র ভি সমান এস বাই টি, ঠিক আছে? তো এস যদি লাগে, এস কি দেওয়া আছে আমাদের 3 কিলোমিটার। দেওয়া আছে, তাহলে এস আসবে 3 গুণ 1000, 3000 মিটার। টি কি দেওয়া আছে, টি সমান একই 20 মিনিট দেওয়া আছে। 20 মিনিট সমান আসবে 20 গুণ 60 সেকেন্ড সমান 1200 সেকেন্ড। তো এস এবং টি নির্ণয় হয়ে গেল। এবার যদি আমি গড় বেগ ভি সমান এস বাই টি, এস কি আছে 3000, টি কি আছে 1200, তাহলে আমার গড় বেগ কত আসে? তো গড় বেগটা এখন হিসাব করে ফেলি। সরি, এখানে একটা শূন্য বেশি দিয়ে ফেলেছি। টু 2.5 উত্তরের সাথে মিল আছে, হ্যাঁ মিল আছে। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় উদাহরণ, যেখানে আমাদের বলেছে গড় বেগ নির্ণয় করতে। তো আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আমরা কিন্তু কিলোমিটারে নিইনি, আবার এখানে কিন্তু মিটারে মানে মিনিটেও নিইনি।
আমরা এটাকে মিটার করে নিয়েছি, এটাকে সেকেন্ড করে নিয়েছি, তারপরে মিটার ভাগ সেকেন্ড করে দিয়েছি, চলে এসেছে। তো এরপরের উদাহরণটা কই সেটা একটু বের করে নিই আমি। এরপরে ত্বরণের ভিতরে উদাহরণ আছে, ত্বরণের ভিতরে উদাহরণ দেখছি না, তবে এই জায়গায় আমি একটা সূত্র পাচ্ছি। সেটা হচ্ছে, মনে করো এই একটি গাছের ডাল ছিল, এখান থেকে একটি ফল পড়লো, এর কি কোনো আদিবেগ ছিল? আদিবেগ তো ছিল 0, তাই না? তাহলে ভি সমান যে ইউ প্লাস এটি লিখি, এখানে যদি আমি পড়ন্ত বস্তুর সূত্রটা ব্যবহার করি তাহলে ইউ যেহেতু 0 হবে, তাহলে আমার এখানে কিছু যোগ করা লাগছে না, আর এর জায়গায় আমি জি ব্যবহার করতে পারি। তো এই সূত্রটা আমার আগেই দেওয়া আছে এই জায়গায়, ত্বরণের একেবারে শেষের লাইনের দিকে। তো ভি সমান জিটি, এই হচ্ছে সূত্র। তো এই জায়গায় আমি করার মতো তেমন কিছু উদাহরণ পালাম না, তাই করলাম না। এরপরে উদাহরণে যদি যাই তাহলে প্রশ্নটা একটু পড়ি। একটি গাড়ির বেগ স্থির অবস্থা থেকে বেড়ে 1 মিনিটে 60 কিলোমিটার/আওয়ার হয়েছে, গাড়িটির ত্বরণ কত? এটা কিন্তু আমাদের ত্বরণেরই অঙ্ক, একটু পরের দিকে পেয়েছি যদিও। হ্যাঁ, গতির সমীকরণে যে আমরা ত্বরণের অঙ্ক পেয়েছি। তো এখন আমরা ত্বরণের এই অঙ্কটি করব। তো এটা কি আছে, আমরা ইউ পাবো, ভি পাবো ত্বরণ যেহেতু, টি পাবো, আর কিছু কি পাবো না। এখানে কি দেওয়া আছে, স্থির অবস্থা থেকে বেড়েছে। স্থির অবস্থায় গাড়ির আদিবেগ স্থির ছিল, স্থির থাকলে আমার কোনো বেগ ছিল না, অর্থাৎ কি হবে 0 মিটার/সেকেন্ড। এই হচ্ছে স্থির অবস্থায় আমাদের তো মানে বেগ বা আদিবেগ। তাহলে এবার ভিটা কিভাবে নির্ণয় করব? ভি কি দেওয়া আছে, 60 কিলোমিটার/আওয়ার। আমরা কি এভাবে রাখতে পারবো? আগেই বলে নিয়েছে এইভাবে রাখা যাবে না, তো আমাদের মিটার/সেকেন্ডে নিয়ে আসতে হবে বেগ, কারণ আমাদের ইউ মিটার/সেকেন্ড আছে। অবশ্যই আমরা ইউকে কিলোমিটার/আওয়ারে নিয়ে যেতে পারি, কিন্তু আমাদের আন্তর্জাতিক হিসাবে চলা লাগবে। তো এইটা যদি আমরা বের করি তাহলে কি আসে, নিচে কিন্তু ঘন্টা, ঠিক আছে? আমরা এটাকে এইভাবে না লিখে পার/আওয়ার লিখতে পারি। 1 ঘন্টা সমান কত সেকেন্ড আসে? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড আসে। সেটা কিভাবে আসে? 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান কত সেকেন্ড? 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 60 মিনিট সমান কত হবে? 60 গুণ 60 সেকেন্ড। এই হচ্ছে আমাদের মানে ঘন্টাকে সেকেন্ডে নেওয়া হয়ে গেল। তো এইবার কিলোমিটার, 60 গুণ কিলোমিটার কত? 1000, তাই তো? 60,000 কিলোমিটারকে মানে কি বলছি, 60 কিলোমিটারকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব? 1000 দ্বারা গুণ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি। তো এখন যদি 60 গুণ 60 করি তাহলে কি আসে? 60 গুণ 60, অ্যান্সার কিন্তু 3600 আসছে। অ্যান্সার 3600 আসছে। এটা হচ্ছে অঙ্ক করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাবে, তখন আর এভাবে হিসাব করে বের করা লাগবে না। তো আরও একটা কাজ করতে পারো যে 60 কেটে দিয়ে 1000কে তুমি 60 দিয়ে ভাগ দিয়ে দিতে পারো, কিন্তু ওটা করলে একটু অ্যাডভান্স লেভেলে। তখন যখন তুমি পরীক্ষার হলে যাবা তখন কিন্তু বড় করে করবা না, আমি একটু বড় করে দেখাচ্ছি। তো এটা যদি করো তাহলে এখানে আসছে কি 3600 নিচে, আর উপরে কি থাকছে 60-এর সাথে যদি 1000 গুণ হয় তাহলে হয়ে যায় 60,000 হলো। তো আমি যদি এখন 0 0 কাটি, দুইটা করে 0 কাটলে এবার 600 ভাগ 36 যাবে। 600 ভাগ 36 যদি করি তাহলে 16.6666, লাস্টে যে একটা 7 আছে, অত কষ্ট না করে আমি 16.67 লিখে দিতে পারি। কারণ আমরা জানি দশমিকের পরে যদি 5-এর থেকে বড় সংখ্যা থাকে তাহলে তার সাথে আমরা 1 যোগ করে লিখে দিতে পারি এবং পরে আর লেখা লাগে না।
তো এটা কি বের হলো আমাদের মিটার পার সেকেন্ড। এবার যদি আমরা টি নির্ণয় করি, টি কি দেওয়া আছে, টি দেওয়া আছে 1 মিনিট। 1 মিনিট সমান কত সেকেন্ড জানি আমরা, 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো একবারে লিখে দিলাম। এখন আমাদের ত্বরণ চেয়েছে, ত্বরণ এখানে আমরা অতএব দিয়ে লিখব, অতএব ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণের একক কি আশা করি সবার মনে আছে, তারপরেও মনে করিয়ে দিচ্ছি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি মিটার সেকেন্ড ইনভার্স 2, দুটাকে কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ারই বলা হয়। তো আমি এইটা লিখতে অভ্যস্ত, আমি এইটাই লিখব। এখন যদি আমি ভি কত পেয়েছি, ভি পেয়েছি 16.67, ইউ কত ছিল, 0 ছিল, টি কত পেয়েছি, 60 পেয়েছি। তাহলে এখান থেকে যদি আমি হিসাব করি, তাহলে আসে 0.2, তারপর বহুত 7 আসে। কিন্তু আমি আগেই বলেছি যে 5-এর থেকে বড় যদি সংখ্যা থাকে দশমিকের পরে, সেটার সাথে আমরা 1 যোগ করে ছোটকে লিখে দিতে পারি। তাহলে এত কিছু না লিখে আমি 7-এর পরে একটা 8 নিয়ে নিলাম, হয়ে গেল। তো ত্বরণের কি বলেছি একক, মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এই আমাদের উদাহরণ নির্ণয় হয়ে গেল, ত্বরণের বিষয়ে একটি অঙ্ক ছিল, সমাধান হয়ে গেছে। তো আশা করি মুছে দিলে হবে। তো এই অঙ্কটি আমি মুছে দিচ্ছি এখন। এরপরে একটা অঙ্ক আছে, এটা কিন্তু সচরাচর আমাদের বোর্ডে বা যে কোনো পরীক্ষায় আসে না, মাইলের অঙ্ক। কিন্তু বইয়ে একটা দিয়ে রেখেছে, এই একটা তুমি প্র্যাকটিস করবে এবং মাইল যে কত কিলোমিটার বা কত মিটার হয় সেটা সবসময় মাথায় রাখবা। তা নাহলে কিন্তু যদি মাইলের অঙ্ক তোমার বোর্ডে আসে, তোমার যদি স্কুলের পরীক্ষাতে যদি স্যাররা দিতে চায় তাহলে দিতে পারে, যদি দেয় তাহলে কিন্তু তখন তুমি চিন্তা করবে, আরে 1 মাইল সমান কত, 1 মাইল সমান কত কিলোমিটার, এমন চিন্তা করা যাবে না। তো বইয়ে একটা আছে মানে তোমার প্র্যাকটিস করতেই হবে, বইয়ে না থাকলেও প্র্যাকটিস করা লাগবে, কারণ বোর্ডের কথা বলা যায় না, যেখানে সেখান থেকে প্রশ্ন দিতে পারে। যেইটুকু আয়ত্তের ভিতরে আসে সেটুকু তো প্র্যাকটিস করবেই। তো প্রশ্নটি হচ্ছে, একটি গাড়ি 60 মাইল পার আওয়ার বেগে চলমান অবস্থায় হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে গেল। আরে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে গেল, গাড়িটি থামতে 5 মিনিট সময় নিল, গাড়িটির মন্দন কত? মন্দন সমান কি বলেছি আমি, মন্দন সমান ঋণাত্মক ত্বরণ। মন্দন সমান ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ এর মান যদি আমাদের নেগেটিভ আসে, নেগেটিভের পরে যদি আমাদের যে কোনো সংখ্যা থাকে, ধরে নিলাম এটা খালি ঘর, নেগেটিভের পরে যদি আমাদের যে কোনো সংখ্যা থাকে বা মাইনাসের পরে যদি যে কোনো সংখ্যা থাকে, তাহলে সেটা হচ্ছে মন্দন। মন্দন লেখার ক্ষেত্রে আমাদের মাইনাস লেখা লাগে না, কিন্তু যদি আমরা দেখি মন্দন তাহলে কিন্তু মাইনাসে লিখবো না, কিন্তু যদি লিখি ত্বরণ, ত্বরণের মানটা আমরা অবশ্যই মাইনাসে লিখে দিব, তাহলে বোঝা যাবে যে সেটা মন্দন বোঝাচ্ছি। তো এখন যদি আমি অঙ্কটা করি, একটি গাড়ি এত বেগে চলমান ছিল, তার মানে এটা আদিবেগ দেওয়া আছে, আর যেহেতু ইঞ্জিন বন্ধ হওয়ার পরে গাড়িটি থেমে গেছে, তার মানে এটা শেষ বেগ 0 আসবে। তো আদিবেগ কত ছিল, 60 মাইল পার আওয়ার। ঠিক আছে, 60 মাইল পার আওয়ার। তাহলে 1 মাইল সমান কত? 1.6 কিলোমিটার বা 1.6 কিলোমিটার। 1 মাইল সমান 1.6 কিলোমিটার। এটা সমান আমরা লিখতে পারি 1600 মিটার। 1600 মিটার লিখতে পারি। তো
মাথায় সুন্দরভাবে গেঁথে রাখো, এটা লাগতে পারে। সচরাচর দেয় না, কিন্তু যদি দেয় তো 1 মাইল সমান এইটা যদি আসে তাহলে আমরা কি করব? 1 মাইল সমান যদি আমরা 1600 মিটার ধরি তাহলে আমাদের 60-এর সাথে উপরে একবারে 1600 দিয়ে দিতে পারি। হ্যাঁ 1600। আর নিচে ঘন্টাকে তো বলেছি যে আগে 3600 নিয়ে নেওয়া যায় একবারে 3600 বা 60 দিয়ে গুণ করলে 3600ই আসে, তো একবারে 3600 লিখে দিই। তাহলে এখানে কি আসে? তো উপরেরটা যদি গুণ করি 60 গুণ 1600 তাহলে আসে 96,000। ভাগ কত আসে? 3600 আসে। তো এটাকে আমি একবারে 3600 দিয়ে ভাগ দিয়ে দেবো। 26 দশমিক কিছু একটা আসছে, 26.666666। তো এটা কি আমার ঠিক আছে মান? হ্যাঁ ঠিক আছে, ভুল করলাম, ভুল না, ঠিক আছে। তো এটা আমার আসছে 26.67 লিখে দিই, 67 মিটার পার সেকেন্ড। তো ভি কত? ভি সমান তো 0 মিটার পার সেকেন্ড, আগেই বলেছি। এখন টি কত আছে? টি সমান 5 মিনিট আছে। টি সমান 5 মিনিট সমান কত আছে? 5 গুণ 530 সমান 300 সেকেন্ড। তাহলে আমরা কি পেলাম? আমরা সুন্দর মতো ইউ এর মানটা পেয়ে গিয়েছি, আমরা পেয়েছি ভি এর মান, আমরা টি এর মানটাও পেয়ে গিয়েছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের মন্দন নির্ণয় করতে হবে। তো মন্দনের মানটা আমরা মাইনাসে লিখতে পারি। আমাদের অঙ্কের ক্ষেত্রে মাইনাস চলে আসবে, তো মাইনাসে আমাদের আলাদাভাবে লেখা লাগবে না। তো সাইডে যদি একটা দাগ টেনে নিই তাহলে আসে ভি মাইনাস এ। আমি এ দিয়েই লিখছি, সহজ হবে। তাহলে ত্বরণ এ বা মন্দন ত্বরণ এ, ত্বরণ এ সমান কি? ভি মাইনাস ইউ বাই টি। এখন ভালো করে খেয়াল করো, 0 থেকে যদি তুমি 26 দশমিক এত বিয়োগ করো তাহলে কি আসবে? 26.67 সময় কি আছে? 300। এখন 0 থেকে বিয়োগ করলে আশা করি কোনো মানের পরিবর্তন আসবে না, কিন্তু বিয়োগটা আগে থেকে যাবে। তো এইভাবে থাকলো। এটাকে যদি আমরা হিসাব করি তাহলে কি আসবে? ভাগ 0.00, তাহলে মেলাগুলো 8 আছে, আমরা 8 দেব না, আমরা একবারে যদি 8 9 বসাই দিই তাহলেই হয়ে যাবে 8 9। কিন্তু আমাদের মাইনাস আছে, মাইনাসের তো আমরা কিছু করিনি, মাইনাসটা থেকে যাবে। এই হচ্ছে আমাদের ত্বরণ। কিন্তু যেহেতু আমাদের এখানে উল্লেখ করে দিয়েছে যে মন্দন নির্ণয় করতে হবে, যদি বলতো যে ত্বরণ নির্ণয় করো তাহলে ত্বরণ আমরা এইভাবে মাইনাস রেখে দিতাম, কিন্তু বলেছে মন্দন নির্ণয় করতে, অতএব আমরা লিখে দেব। অতএব এটা আমি রেড কালি দিয়ে লিখি কারণ এটা গুরুত্বপূর্ণ লাইন। অতএব মন্দন সমান ভালো করে খেয়াল করো, আমি কি জায়গায় কোনো প্রকার মাইনাস দিয়েছি? মন্দন লেখার ক্ষেত্রে আমাদের মাইনাস দেওয়া লাগবে না, কিন্তু যদি আমরা ত্বরণ হিসেবে লিখি, ত্বরণ লেখার ক্ষেত্রে আমাদের মাইনাস দ্বারা প্রকাশ করতে হবে। এই হচ্ছে আমাদের এই জায়গার মূল আলোচনার বিষয়। আমি এইটুকুই বোঝাতে চেষ্টা করছিলাম সেই প্রথম থেকে বলতে এই অঙ্কটা করার আগে থেকে। তো তুমি যদি মন্দন প্রকাশ করার পরে এই জায়গায় মাইনাস দিয়ে ফেলো ভুল করে, তোমার অঙ্ক কিন্তু সম্পূর্ণ কাটা। তুমি সব সম্পূর্ণ সঠিক করে আসার পরে ওই জায়গায় যদি মাইনাস দিয়ে ফেলো তাহলে কিন্তু কাটা। এইটা একটু খেয়াল করে অঙ্ক করবা। তো এই উদাহরণটাও শেষ। এরপরে কার উদাহরণ আছে?
ও আরও 3-4টা উদাহরণ আছে। তো এখন যেটা করব খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমরা বন্দুক এবং তক্তার অঙ্ক নামেও অনেকে চিনে থাকি, বন্দুক দেওয়ালের অঙ্ক নামেও অনেকে চিনে থাকি। তো এটা আমাদের বোর্ডে বহুবার আসে এবং অনেকে এটাকে কঠিন হিসেবে ধরে। তো তোমরা এখানে খুবই বেসিক একটা অঙ্ক দেওয়া আছে, এটা আশা করি পারবা, তারপরে আমি করে দিচ্ছি। কিন্তু যখন আমরা সিকিউ সলভিং করব তখন এই জাতীয় অঙ্ক যে কী পরিমাণে কষ্ট দিতে পারে তখন জানবা। কারণ তোমার তখন ভয়ের কারণ হিসেবে দেখা যাচ্ছে এই অঙ্কটা থাকছে, কিন্তু আমি আসি তো, চিন্তা নিও না। একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। বুলেটের মন্দন কত? এখানে কিন্তু আমাদের যা দেওয়া আছে সেটাকে আমরা আদিবেগ হিসেবে ধরে নিব। এখানে আমাদের আদিবেগ কত পাচ্ছি, এটা আদিবেগ দেওয়া আছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড। এটা কিন্তু বোঝার চেষ্টা করি, জায়গায় কিন্তু সেকেন্ড আছে, ঘন্টা নেই। তাহলে নিচে আমাদের কিছু করা লাগছে না, আমাদের যদি একটু এটাকে আমরা মিটার বানিয়ে ফেলি তাহলেই হয়ে যাচ্ছে। 1.5 গুণ 1000 মিটার পার সেকেন্ড, তাহলে কত আসছে? 1500 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু ইউ এর মান আসলো। তো আমার যদি একটি বুলেট, ধরে নাও এটা একটি বুলেট, ওইদিকে যাচ্ছে, যাওয়ার পরে কোনো একটি দেওয়াল ভেদ করলো। কতটুকু ভেদ করলো? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার একটি বুলেট ভেদ করলো। করার পরে কি বুলেটটা কি চলতেই আছে? বুলেটটা অবশ্যই এখানে থেমে গিয়েছে। যদি না থামতো তাহলে সে আরও কিছুটা ভেদ করতো। সেহেতু এখানে ভি কত আসবে? ভি আসবে সমান, মানে 0। ভি শূন্য আসবে। সময় কি আমাদের এখানে দেওয়া আছে? এখানে কি আমাদের কোন জায়গায় সময়ের উল্লেখ আছে? সময়ের কিন্তু আমাদের উল্লেখ নেই। যদি সময়ের উল্লেখ না থাকে তাহলে কিন্তু আমি কিছুক্ষণ আগে বলেছি যে খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র আমি লাস্টে রেড কালি দিয়ে দাগিয়েও দিয়েছিলাম, সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটা আমাদের ব্যবহার হবে, যেহেতু এইটা একমাত্র সূত্র যেটাই আমাদের সময়ের কোনো ব্যবহার নেই। তো আমরা এই সূত্রটা ব্যবহার করব ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে, কারণ এখানে আমাদের ত্বরণ দেওয়াই আছে। এই ত্বরণটা আমরা কিভাবে নির্ণয় করব? এখন আমরা সেই দিকে যাই। তো আমাদের সরণ কত দেওয়া আছে, যদি আমরা এখন এই সূত্রের সাথে তুলনা করি, ইউ পেয়েছি, ভি কত? ভি সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তো আমরা ভি পেলাম, ইউ পেলাম। এস কত পেয়েছি? এস সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, কিন্তু আমরা জানি 10 সেন্টিমিটারকে মিটারে নিতে হবে। মিটারে নিতে গেলে কি করতে হবে? আমাদের 100 দ্বারা ভাগ দিতে হবে। কারণ কি? কারণ আমাদের 100 সেন্টিমিটারে 1 মিটার হয়। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসে 0.1 মিটার। আমরা কি পেলাম? এস পেলাম, ভি পেলাম, ইউ পেলাম। এখন আমাদের কি আছে? এ বের করতে হবে, নির্ণয় করতে হবে আমাদের এ। তো আমি যদি এদিকে মুছে দিই, এটা কি মুছে দিব নাকি থাকবে? থাক, ওটা থাক, সমস্যা নেই। তো এখন আমি কালো কালিতে শিফট হয়ে যাচ্ছি। এখানে যদি লিখি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, বা দিয়ে লিখবো অবশ্যই, যেহেতু একবার সমান সমান ব্যবহার করা হয়েছে সেহেতু আমরা আগে বা দিয়ে লিখবো। তোমরা আশা করি জানো এসব। তো শূন্যকে যদি গুণ করি, শূন্যকে যদি 100 বারে গুণ করি সেটা শূন্যই আসে। তো ভি স্কোয়ার মানে 0 স্কোয়ার মানে শূন্যই আসে। ইউ কি আছে? 1500 মিটার পার সেকেন্ড। তো আমি এটা 1500 স্কোয়ার রেখে দিলাম, প্লাস 2 এর মান কি জানি না। এস কত আছে?
0.1, ঠিক আছে, রেখে দিলাম। এরপরের লাইনে আমরা কি করব এরপরের লাইনে আমরা হয় এইটাকে অথবা এইটাকে, যে কোনো একটাকে আমরা নিয়ে চলে আসবো এই পাশে, অর্থাৎ বাম পাশে। তা আমরা যদি বাম পাশে এই অংশটাকে নিয়ে আসি, যদি আমরা এইটুকু নিয়ে আসি, তাহলে এটা প্লাস ছিল, তো প্লাস এইদিকে আসলে মাইনাস হবে, তাহলে -2a 0.1, ঠিক আছে, সমান কত, 1500 স্কোয়ার। এই তো, তাহলে কি আসছে, আবার যদি বা লিখি, তাহলে এ এই পাশে রাখলাম, -0 মানে -2 × 0.1, এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। ওই পাশে আমরা কিভাবে নিয়ে যাব, এই পাশে যেহেতু গুণ অবস্থায় আছে সেহেতু ওই পাশে যে আমরা ভাগ করব। বিষয়টা কিন্তু সিম্পল। এই পাশে যেহেতু আমাদের গুণ অবস্থায় আছে, ওই পাশে আমরা ভাগ অবস্থায় নিয়ে যাব বা ভাগ হিসেবে নিয়ে যাব। তাহলে আমাদের কি মাইনাস কি প্লাস হবে? জি না, আমাদের মাইনাস কোনো চেঞ্জ হবে না, কারণ আমাদের এখানে গুণটা আমরা পরিবর্তন করছি, তো বিয়োগের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের 1500 বর্গ, তার নিচে আসছে 2 × 0.1। এইটা যদি আমরা এখন হিসাব করি তাহলে কি আসে, 1500 যদি আমরা বর্গ করি তাহলে এই জায়গায় আসে 225, তারপরে 4টা 0, এই তারপরে যদি আমরা এইটা গুণ করি তাহলে কত আসে, 0.1 × 2। এটা আমার জানা ছিল, তারপরেও করে দেখলাম, -0.2। এখন এইটাকে যদি আমরা এইটা দ্বারা ভাগ করি তাহলে কি হয়, আমি একটু সাইডে লিখি, নিচে হয়তো বা দেখা যাবে না ক্যামেরায়। তো এখন যদি আমরা এটাকে ভাগ দিয়ে লিখি তাহলে 225, তো আমার মান কিন্তু মেলা বড় আসছে, -11 25 4 0। আচ্ছা, তো আমার মন্দনের মান এটা কিন্তু আমরা ত্বরণের মান নির্ণয় করলাম, ঠিক আছে, এটা ত্বরণ। তো এখানে যদি মন্দন লিখি, তো মন্দনে কিন্তু আমরা মাইনাস লিখবো না, এই হচ্ছে আমাদের মন্দনের মান। কত বড় সংখ্যা এসেছে এটা খেয়াল করেছো? এই হচ্ছে আমাদের মন্দনের মান। যেহেতু আমাদের আদিবেগ প্রচণ্ড বেশি ছিল এবং খুবই অল্প জায়গা গিয়েছে, আবার সময়ের কথা যেহেতু উল্লেখ নেই, অল্প দূরত্ব অতিক্রম করেছে এবং হুট করে থেমে গেছে এমন কিছু, তাই আমাদের মন্দনের মান এখানে অনেক বেশি, অর্থাৎ বাধা দানকারী বল প্রচুর। তো এই উদাহরণটা আশা করি বুঝেছো। যেহেতু আমি ধরে নিয়েছি তুমি বুঝেছো, যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা আবার দেখতে পারো, তোমার সুবিধা হবে, কারণ এই জাতীয় অঙ্ক তুমি সামনে বহুত পাবা। তো এটা একটু মুছে দিই। আমার মনে হচ্ছে এখন আমার ভিডিওটা শেষ করা উচিত। এরপরে বাকি অংশটুকু আমি আলোচনা করব। আমার আর 2টা উদাহরণ সম্ভবত বাকি আছে, এই 2টা উদাহরণ আমি করে দিব। সেটা তোমার সিকিউ সলভিং ক্লাসে যদি চাও তাহলে আমি সিকিউ সলভিং ক্লাসে করে দিব, অথবা তুমি যদি আমার সূত্রের প্রতিপাদন ভিডিও চাও, মানে প্রতিপাদন, আমি প্রত্যেকটা সূত্র যা আমি লিখেছি, প্রত্যেকটা না, আমার গতির 4টি সূত্র, সেই গতির 4টি সূত্র আমি প্রমাণ করে দিব, মানে কীভাবে যে সূত্রগুলো আসলো এবং কোথা থেকে এটার উৎপত্তি, এইটা আমরা প্রমাণ করব। যদি তোমরা চাও এর পরের ভিডিওতে আমি প্রমাণ করে দেব, সেই ভিডিওতে আমরা বাকি উদাহরণ 2টা সমাধান করে ফেলবো। তো আজকের মতো আসসালামু আলাইকুম, ভিডিওটা এই জায়গায় শেষ করছি।
আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করার মতো মনে হয় তোমার কাছে বা আমার ভিডিও যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখো।